নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোটের খাস কথাতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনারা সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আগামী 23শে এপ্রিল যে 152টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র এই রায়গঞ্জ। একটা সময় এই রায়গঞ্জের মাটি থেকে কংগ্রেসের আধিপত্য ছিল, সিপিএম এর আধিপত্য ছিল। পরবর্তীকালে সেখানে বিজেপি প্রথম সেখানে তার জয় হাসিল করে এবং তারপরে তৃণমূল কংগ্রেস সেখানে রাজত্ব করছে। এবারে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো জোট নেই, একেবারে বাম এবং কংগ্রেস তাদের নির্দিষ্ট যে প্রতীক সেই প্রতীকে লড়াই করছে। এবং এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারে সিপিআইএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের অত্যন্ত পরিচিত মুখ জীবানন্দ সিংহ। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। জীবানন্দ বাবু, আরসিটিভি সংবাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে দীর্ঘদিন বাদে রায়গঞ্জ বিধানসভা যে আসন, সেখানে সিপিআইএম তার প্রতীক কাস্তে হাতুড়ি তারা চিহ্ন দেওয়ালে দেওয়ালে আপনার কর্মী সমর্থকরা আঁকছেন। এই অনেক দিন পর এই চিহ্নে কর্মী সমর্থকেরা ভোট দিতে পারবেন, এই আবেগটা কতটা কাজ করছে সাধারণ মানুষের মধ্যে? দেখুন, আমরা যারা পার্টির সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন ধরেই, প্রায় 25 বছর ধরে আমরা প্রতীকে লড়তে পারছি না। কিছুটা বামপন্থী সময়েও আমরা লড়তে পারিনি। আমাদের ঘড়ি চিহ্ন লড়তে হয়েছে রায়গঞ্জে, আমাদের সাইকেল চিহ্নে লড়তে হয়েছে। পরবর্তীতে আমাদের কিন্তু হাত চিহ্নের প্রতীককে আমাদের রায়গঞ্জকে ছাড়তে হবে। তাহলে আমরা যারা কমিউনিস্ট পার্টিটা করি তারা দীর্ঘদিন ধরে একটা আশায় ছিলাম যে আমাদের প্রতীকে আমরা লড়ব। বা একটা কথা বলতে হয় আপনাদের কাছে যে যারা বামপন্থী কর্মী ছিল, পুরনো বামপন্থী কর্মী, যে রায়গঞ্জে রাজনৈতিক ইতিহাস আপনারা জানেন যে রায়গঞ্জে সবসময় কংগ্রেসের সঙ্গে সিপিএমের একটা লড়াই ছিল। সেটা কলেজের লড়াই ছিল, সেটা মাঠে ময়দানে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে একটা লড়াই ছিল। তবে যে লড়াইটা আমরা কমিউনিস্টরা করেছি, আমাদের কর্মীরা করেছে, আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে করেছি, মিউনিসিপ্যালিটিতে করেছি, কলেজে আমরা ছাত্র জীবনে করেছি, সেখানে গিয়ে হাত চিহ্নে প্রতীকের সঙ্গে কোথাও মেলানো যাচ্ছিল না। কিন্তু এবার প্রতীক পাওয়াতে দীর্ঘদিনের পুরনো কর্মী যারা, তারা যেমন আমাদের সঙ্গে নেমে আসছে। একটা আবেগ আপনারা খেয়াল করবেন যে রায়গঞ্জ বিধানসভায় এবার নির্বাচন ঘোষণার অনেক আগে থেকে কিন্তু প্রতীক আমরা আলাদা লড়ব শুনে রায়গঞ্জ দেয়ালে আমাদের সিম্বল আঁকতে আরম্ভ করেছে বিভিন্ন আমাদের কর্মীরা। এই যে কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট হলো না, বামেদের দিকে আপনাদের ভোটটা সংহত করবার জন্য আপনারা কি কিছু কৌশল নিয়েছেন? দেখুন, কংগ্রেসের সঙ্গে জোট, এটা আমাদের পার্টির যারা কর্মী নিচের তলায় যারা কাজ করে, কংগ্রেসও জানে, আপনারাও জানবেন যে তৃণমূল কংগ্রেসটা কিন্তু কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছে। আর কংগ্রেস এখানে যে 2016 সালে কংগ্রেসকে জিতিয়েছি, বা তার পরবর্তীতে আমরা 21 সালে কংগ্রেসের প্রতীকে এখানে লড়েছে, পরবর্তীতে লোকসভায় কংগ্রেসের প্রতীকে লড়েছে, সমস্তটাই সিপিআইএম কর্মীদের উপরে ভর করে। অতএব কংগ্রেস আসাতে আমাদের কিছুটা সাংগঠনিক ক্ষতি হয়েছে, অনেকে একটু দূরে সরে গেছে, বা আমরা অন্যভাবে ভোট করি, আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ভোট করি, ওটা দক্ষিণ পন্থা একটা চিন্তাভাবনা নিয়ে ভোট করে। তো সেই জায়গায় গিয়ে আমাদের প্রতীক আসাতে কংগ্রেস যদি আলাদা লড়ে, কিন্তু তাতে আমাদের আবেগটা আরো বাড়তি পাওনা মনে হচ্ছে, আমাদের লড়াইয়ের ময়দানে টিকে থাকা আরো শক্তিশালী আগামী। যে ভোটটা একটা সময় দেখা যাচ্ছিল যে এই যে বামের ভোট রামে কনভার্ট হচ্ছে এবং তাতে করে বিজেপি প্রবলভাবে উঠে আসে পশ্চিমবঙ্গের বুকে, সেই জায়গা থেকে কি সরে আসার কোনো ইঙ্গিত পাচ্ছেন? না, এটাও আমরা এইবার ময়দানে নেমে কিছুটা উপলব্ধি করছি যে এবার যখন যাচ্ছি পুরনো কর্মীদের কাছে, যে দেখুন যারা এখন পরিষ্কারভাবে বলছে পার্টির নির্দেশে আমরা হয়তো হাত চিহ্নে ভোট চেয়েছি, কিন্তু পার্টির নিচে তলার যারা কর্মী সমর্থক, তারা কিন্তু সরে গিয়ে আমাদের একটা অংশ কিন্তু আমাদের সেই হাত চিহ্নে ভোট দেয়নি। তারা এবার অনেক আমাদের সমর্থক কর্মী, দরদি ভোটার, তারা কিন্তু এবার আমাদের প্রতীকে ফিরে আসবে এর আশা করছি। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, আর তার পাশাপাশি সিপিআইএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি বলছি যে এই যে ভোটে লড়ার ক্ষেত্রে
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়াটাও একটা জরুরি একটা মানে বিজেপি এখন সর্বভারতীয় দল, সেখানে তাদের ভোট মানে অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে। তৃণমূল কংগ্রেসেরও আমরা যে এর আগে যেটা দেখলাম, তাদের হাতেও একটা সংখ্যাগরিষ্ঠ অংশের নির্বাচনী খরচা করবার জন্য টাকা রয়েছে। সেই জায়গায় আপনারা এখনো যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের যে লেভি দেওয়া হয় তার উপর নির্ভর করছেন, বা রাস্তায় এখনো কৌটো হাতে নিয়ে আপনারা ঘুরে বেড়ান। আমি বলছি, এই লড়াইটা কি একটা সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব? এটা একটা অসম লড়াই তো বটেই। অসম লড়াই, ধরুন আমরাও একটা দাবি করে আসছি, পৃথিবীর বিভিন্ন দেশে এই যে ভোট যে হয় নির্বাচনের ক্ষেত্রে সরকার সেই খরচাটা বহন করে। যদিও আমাদের দেশের ক্ষেত্রে একটু অসুবিধা, বহুদলীয় রাজনৈতিক দল আছে বলে অসুবিধা হচ্ছে। আমরা কিন্তু দাবি করছি যে যে যার মতন টাকা দিয়ে ভোট, টাকা খরচা করে ভোট কেন নেবে? এখানে রাজনীতিটা আমাদের সংসদীয় গণতন্ত্র তৈরি হয়েছিল, যারা এখানে আসবে, বিধানসভা চালাবে, লোকসভা চালাবে, তারা তো মানুষের কাজ করার জন্য। তারা কোটি কোটি টাকা খরচা করে কেন আসছে? তাহলে এটা একটা ব্যবসার পরিণত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেই আমাদের মতাদর্শগত জায়গায় সংবিধান যেভাবে লেখা হয়েছিল সেখানে এখনও মানুষের সহায়তা নিয়ে ভোট লড়তে চাইছি। সেখানে গিয়ে অসম মনে হলো, মানুষ আজকের দিনে বুঝে গেছে যে আমরা একটা দেখবেন একটা টোটো নিয়ে, একটা সাইকেল নিয়ে সাধারণভাবে প্রচারে যাচ্ছি, আমাদের দু একটা পতাকা দেখতে পাবেন, কিন্তু ওদের সঙ্গে যে ভিড় দেখছেন আপনারা, আপনাদের মাধ্যমে জনগণকেও বলতে চাচ্ছি, সেই ভিড় আপনারা একটু খবর নিয়ে দেখুন। সেই ভিড় কিন্তু তাদের মোটরসাইকেলে তেল ভরে দেওয়া হচ্ছে, তাদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে, তাদের ক্লাবে অনেক রকম জিনিস সরবরাহ করা হচ্ছে। এই ভিড়টা কিন্তু মানুষ বুঝে গেছে এই ভিড়টা সেই ভিড় না। আমরা এর আগেও আপনারা দেখেছেন যে এই ভিড় অনেক সময় মিছিলে থেকেছে, ভোটের বাক্স সেই ভিড় যায়নি। তৃণমূল কংগ্রেসের একদিকে নির্বাচনের প্রধান হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার বলুন, যুবসাথী বলুন, অন্যদিকে বিজেপির প্রবল একটা ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলে মানে আসন দখল করবার জন্য চেষ্টা করছে বলে বামপন্থীরা দাবি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবুজ সাথীর মতো সামাজিক প্রকল্প, অন্যদিকে বিজেপির ধর্মীয় মেরুকরণ, বামপন্থীদের লড়াইটা এই কেন্দ্রে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে? দেখুন, আমরা তো অবাকই হই। আমি আপনাদের স্টুডিওতে এসেছি যে আজকের দিনে মেইন স্ট্রিম মিডিয়া, যে আপনারা খবরে দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়া বা এই যে এরা কায়দা করে যে সমাজকে একটা বিভক্ত করে দিয়ে, সমাজকে ধর্মের নামে বিভক্ত করে দিয়ে এটা দেখানো হচ্ছে মানুষের কাছে। এটাও একটা কায়দা করে দেখানো হচ্ছে যে ধর্মের নামে ভাগ করে দেয়া যায়, কিন্তু আমাদের যে সংখ্যাটা, আমরা যাদের নিয়ে লড়াই করি, সেটা কিন্তু হিন্দু বা মুসলিমের কোনো ব্যাপার নেই। আমাদের লড়াই সাধারণ মানুষের স্বার্থে লড়াই, খেটে খাওয়া মানুষের স্বার্থে লড়াই, পিছিয়ে পড়ার মানুষের স্বার্থে লড়াই। তো স্বভাবতই আপনি জানবেন যে এই অংশের মানুষটা বেশি। আমরা এই ভারী অংশের মানুষের সমর্থন আরও বেশি করে পেতে চাইছি, তাদের সমর্থন ফিরিয়ে আনতে চাইছি, তাদের বিশ্বাস যোগাতে চাইছি। এই দুটো মানে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে এবার লড়াইটা, যারা যে কায়দায় তারা ক্ষমতায় আসতে চাইছেন, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে চাইছেন, তার পাল্টা হিসাবে আপনারা কি তুলে ধরছেন প্রচারে? দেখুন, প্রচারে মূল জায়গা যেটা, যে দিন দিন উন্নয়ন, ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট, এই বিষয়টাই কিন্তু আমাদের কাছে একটা অন্য কায়দা হয়ে যাচ্ছে। দেখবেন মুখ্যমন্ত্রী কথা বলছেন, প্রধানমন্ত্রী কথা বলছেন, মন্ত্রীরা কথা বলছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের উন্নয়নের কথা বলা হচ্ছে না। সেখানে গিয়ে একটা লোক দেখানো ব্যাপার। মানুষের উন্নয়ন মানে কি? মানুষের উন্নয়ন মানে শিক্ষার উন্নয়ন, মানুষের উন্নয়ন মানে স্বাস্থ্যের উন্নয়ন, মানুষের উন্নয়নে জীবনযাত্রার গুণগত মানের উন্নয়ন। এই উন্নয়ন নিয়ে কোনো কথা হচ্ছে না। আমরা মানুষের কাছে সেই কথা নিয়ে যাচ্ছি যে সঠিকভাবে মানুষের উন্নয়ন, তার মানসিকতার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, এই উন্নয়ন আমরা ফিরিয়ে আনতে পারবো। মানুষ এই কথা আমাদের বিশ্বাস করছে, আমরা মনে করছি। এই যে যেটা দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে এসআইআর এর কাজ হচ্ছে, এবং এই এসআইআর এর কাজে একাধিক প্রচুর নাম বাদ চলে গেছে, সংখ্যাটা প্রায় ৮০-৮৫ লক্ষ ছুঁই। এই যে নাম বাদ দেওয়া হচ্ছে, বা যেটা এখন জুডিশিয়াল অফিসাররা করছেন, নিশ্চয়ই সম্পূর্ণ নিয়ম মেনে সমস্ত কিছু খতিয়ে দেখে বাদ দেওয়া হচ্ছে। আমি বলছি, এই যে এসআইআর এর প্রভাব কি এবার ভোটে কিছু পড়তে পারে বলে মনে করছে? দেখুন, এসআইআর প্রক্রিয়াটা আমার তো মনে হচ্ছে যে দুই সরকারের যৌথ একটা চিন্তা ভাবনা। এসআইআর অনেকগুলো রাজ্যে আরও হয়েছে। হ্যাঁ, সঠিক ভোটারের নাম থাক, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি যে যাদের ভোটার নেই, অন্যায়ভাবে নাম ঢোকানো আছে, সেই নামগুলো বাদ যাক। কিন্তু এসআইআর এর নাম করে
দেখা গেল যে প্রথম থেকে রাজ্য সরকার একটা এমন আতঙ্ক তৈরি করলো যে এসআইআর হলে একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। বিজেপির পক্ষ থেকেও কিন্তু প্রথম থেকে বলা হলো 1 কোটি 1.5 কোটি এর গড়া সংখ্যা বলা যাবে, যে এক্ষেত্রে মানুষকে আতঙ্কিত করা হলো। কিন্তু আমাদের রাজ্য সরকার যদি পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী নিয়োগ করে এসআইআর কাজটা করতো, তাহলে অনেক সঠিক ভোটারের নাম, যে আপনি জুডিডিকশন বলছেন, এখন যে তালিকাগুলো বেরোচ্ছে, আমার কাছে এমন অনেক পরিসংখ্যান আছে যে তার পাসপোর্ট আছে, তার দাদুর সময়কালে থেকে তারা এখানে বসবাস করে, পাসপোর্ট আছে, ট্রেড লাইসেন্স আছে, ট্যাক্স পে করছে, তাদের নামও কিন্তু বাদ পড়ছে। তাহলে এই সময় দাঁড়িয়ে যে একটা আস্থা মানুষের যে লাস্ট বিচার ব্যবস্থার উপরে ছিল, তো বিচারকদের হাত দিয়ে যে এই লিস্টগুলো আসছে, বিচার ব্যবস্থার উপরেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে মানুষের মনে। এরকম একটা জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। বিভিন্ন পঞ্চায়েতে যাচ্ছি, সেখানে কোথাও 400, কোথাও 500, কোথাও 300 নাম নেই। তারা কোথায় যাবে, কার কাছে যাবে? আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে, ট্রাইব্যুনালের ব্যাপারে গত পরশু দিন বোধহয় কলকাতায় বসে একটা সামান্য মিটিং হলো। তাহলে সেখানেও কিন্তু সরকার বা বিচারপতিরা যে নিয়োগ করবে, যাদের নামটা বাদ পড়ছে, সঠিক নাম বাদ গেলে তাদের নিয়ে আসবে, এই যে প্রক্রিয়া হতে গেলে এই মিটিং অনেকদিন আগে হওয়া উচিত ছিল। জেলা স্তর থেকে ব্লক স্তরে গিয়ে ট্রাইব্যুনাল, একটা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তিনি ট্রাইব্যুনাল কোথায় পাবে? তার তো ন্যায্য অধিকার, ভোটের অধিকার তো সরকারকে দেওয়া উচিত। এই জায়গায় গিয়ে কিন্তু কায়দা করে তাদের নামটা বাদ দিয়ে রেখে ভোটটা করার চেষ্টা হচ্ছে। আমরা সুপ্রিম কোর্টের বিরোধিতা করেছি, নির্বাচন দপ্তরে গিয়ে বিরোধিতা করেছি, আমরা এখনও ওই দাবি করে আসছি যে একজনও সঠিক ভোটারকে বাদ রেখে ভোট বন্ধ হোক, সব ভোটারের নাম উঠুক, তারপরে ভোট হোক। নির্বাচন কমিশন প্রথম দিন কলকাতায় যে মিটিং করেন সেখানে বলেছিলেন যে সভ্য সমাজে গুলি বোমার লড়াই চলতে পারে না। তারপরে আমরা দেখলাম একের পর এক পরিবর্তন করা হচ্ছে, একের পর এক নির্দেশিকা জারি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচন যাতে রক্তাক্ত, হিংসাশ্রয়ী না হয়ে ওঠে, ওয়েবকাস্টিং থেকে শুরু করে যা যা বলা হয়েছিল এবার কঠোরভাবে সেই ব্যবস্থা কমিশন নিচ্ছে। আজকেও একাধিক পুলিশ আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই ভূমিকা দেখে কি আশা করছেন যে এবারের ভোট অবাধ শান্তিপূর্ণ হতে পারে? দেখুন, এর আগেও আমরা কেন্দ্রীয় বাহিনী দেখেছি, এর আগেও বহুবার নির্বাচন দপ্তর থেকে অনেক রকম কথা বলা হয়েছে। আবার এইবারও আমি দেখতে পেলাম, দুদিন আগে আপনাদের নিউজ খবরে দেখছিলাম যে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ক্যারাম খেলছে। তাহলে কেন্দ্রীয় বাহিনী যদি সঠিকভাবে ভোট করাতে চায়, তাদেরকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে, তাহলে সাসপেন্ড করতে হলো কেন? এরকম জায়গায় আসতে হলো কেন? এরকম একটা আবহাওয়ার মধ্যে এত আওয়াজ দেওয়া হচ্ছে যে সঠিকভাবে যদি সরকার পক্ষ থেকে ভোট করতে চাওয়া হয় তাহলে ভোট শান্তিপূর্ণ হবে। আর অশান্তির কথা বললেন, অশান্তিটা হচ্ছে কোথায়, অশান্তিটা বাড়ছে কেন, এটাও মানুষকে ভাবতে হবে। যে যেখানে রাজনীতি নিয়ে টাকার খেলা হচ্ছে, যেখানে রাজনীতির বিষয়টাকে ব্যবহার করে মানুষের মানে টাকা লুট করে নেওয়ার, জনগণের উন্নয়নের টাকা লুট করে নেওয়ার ব্যাপারটা বেশি থাকছে, সেখানে কিন্তু লড়াই, মারামারি, খুনোখুনি, হানাহানি বেশি হচ্ছে, এটা আমরা মনে করি। বিজেপি নেতারা, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নবনির্বাচিত বিজেপির জেলা বা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা একাধিকবার সংবাদ মাধ্যমে আবেদন জানিয়েছেন যে যারা তৃণমূলকে হারাতে চান সেই সমস্ত বামপন্থীরা এবার আর দলের পতাকা দেখবেন না, সরাসরি বিজেপিকে ভোট দিন। তৃণমূলকে হারাতে গেলে একমাত্র বিকল্প বিজেপি। কি বলবেন? দেখুন, বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে সবচেয়ে বড় যদি কেউ শত্রু হয়, তারা কমিউনিস্ট পার্টি। সবসময় তাদের ভাষণে, বড় বড় নেতারা ভাষণে শুনবেন, কমিউনিস্ট পার্টি তাদের সবচেয়ে বড় শত্রু। বিজেপি যেই কাজগুলো করছে, যেই কথাগুলো বলছে, তাদের কথাটা যদি ঠিক করে বিশ্লেষণ করে জানতে চান, ওরা যে কোনো মূল্যে কমিউনিস্টদের বাড়তে দিতে চাইছে না। ওরা মমতা ব্যানার্জিকে দিয়ে কমিউনিস্টে থাকাতে চাইছে, ওরা যে কোনো কাজ ধর্মর কথা বলে কমিউনিস্টদের থাকাতে চাইছে। কিন্তু আমরা কমিউনিস্টরা সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষ আমাদের কথা বিশ্বাস করে আমাদের সঙ্গে ফিরে আসছে। বলছে যে মানে আপনারা ভোটে দাঁড়িয়েছেন, ভোট কেটে তৃণমূল কংগ্রেসের সুবিধা করে দেবেন। এটা তো ওরা বলছে। কোথাও গিয়ে আপনি গেলে লক্ষ্য করবেন, হিন্দু পাড়ায় যখন যাচ্ছি ওখানে গিয়ে ওরা প্রচার করছে যে ভোট কেটে তৃণমূলদের সহায়তা করব। মুসলিম পাড়ায় যখন যাচ্ছি ওখানে গিয়ে ওরা প্রচার করছে মুসলিম ভোট কেটে আমরা বিজেপি। এটা ওদের পলিসিগত ব্যাপার, ওর মানুষকে ভুল বোঝাতে চায়। আমরা হিন্দু মুসলিম বলে যাচ্ছি না, আমরা সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, বাংলার উন্নয়ন যে থমকে গেছে সেই কথা বলতে যাচ্ছি, মানুষ সেটা গ্রহণ করছে।
জীবনানন্দবাবু, আমরা আলোচনায় থাকবো, তবে তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসবো আমাদের আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোটের খাস কথা, যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। 400 से ज्यादा HD टीवी चैनलों का आनंद लें, अपने परिवार का 24 घंटे 7 दिन का मनोरंजन करते रहें। निर्बाध स्ट्रीमिंग से लेकर बिना रुकावट के गेमिंग और बिना रुके मनोरंजन तक। RC टीवी ब्रॉडबैंड स्पीड किफायती। आज ही हमें कॉल करें और जुड़ें। বিরতির পর ফিরে এলাম আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোটের খাস কথায়, যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। জীবানন্দবাবু, এবার আসি একটু স্থানীয় প্রসঙ্গে। উত্তর দিনাজপুর জেলায় সরকার অধিকৃত একমাত্র যে সংস্থা ছিল স্পিনিং মিল, সেটা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। সেখানে নতুনভাবে কিছু একটা করার প্রকল্প নিয়েছে বর্তমান রাজ্য সরকার। পাশাপাশি জেলায় শিল্প বলতে তেমন কোনো সম্ভাবনা নেই। আমি বলছি, জেলার সাধারণ মানুষ মূলত কৃষির ওপর নির্ভরশীল। এই কৃষিভিত্তিক শিল্প গড়ার ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেবেন যাতে কর্মসংস্থান বাড়তে পারে যদি নির্বাচিত হন? দেখুন, জেলায় বর্তমানে যে আমাদের রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্পর কথা আমি পরে আসছি। ধরুন, রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের একটা ভারী জায়গায় আজকাল সবজি চাষ হচ্ছে, আলুর চাষ হচ্ছে, কিন্তু রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে একটা এখানে হিমঘর ছিল সরকারি, তার পাশে আবার একটা নতুন করে হিমঘর নির্মাণ হলো। তাহলে হিমঘর কিন্তু আমাদের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর অঞ্চলে সবজি, ওখানে একটা হিমঘর যদি হয় তাহলে কৃষকদের সুবিধা হবে। আর শিল্পর জায়গায় যে অনেক অংশের ভুট্টার চাষ হচ্ছে, ভুট্টা এখানে আমাদের কৃষকরা 20 টাকা কেজি বিক্রি করছে। সেই ভুট্টা প্রসেসিং করে আমরা হরলিক্স খাচ্ছি, আমরা ওই সেরেলাক খাচ্ছি, সেটা কিন্তু গিয়ে 500 টাকা কেজি কিনে খাচ্ছি। এই ধরনের ফুড প্রসেসিং ফ্যাক্টরি এখানে হতে পারে। এখন পাটের চাষ তুলনামূলক কম হচ্ছে, কিন্তু আমাদের জেলার একটা অংশে চা শিল্পটা আগিয়ে আসছিল। সেখানে কিন্তু দেখবেন যে জুলুমবাজি করে চা বাগানগুলো দখল হয়ে যাচ্ছে, চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে চা শিল্প গড়ে উঠতে পারে। এর পাশাপাশি যে ধরুন যে শিল্পর জায়গায় গিয়ে একদম বড় শিল্প গড়ে ওঠার জন্য যে যে পরিকাঠামোগুলো দরকার, সে জায়গায় আমাদের জেলা অনেকখানি পিছিয়ে আসছে। কিন্তু ছোট মাঝারি শিল্পের এই যে সেন্ট্রাল গভর্নমেন্টও বলছে, এমএসএমই ইত্যাদি ইত্যাদি বলছে, ছোট স্টার্ট আপ বিভিন্ন কোম্পানি, ধরুন আমাদের আমাদের ইলেকট্রনিক্স বা আমাদের যারা কাজ করছে কম্পিউটার নিয়ে যারা কাজ করছে, সেই ধরনের ওরা তো ঘরে বসে অনেকে কাজ করছে। আমাদের রায়গঞ্জের অনেক শিক্ষিত ছেলেমেয়েরা গিয়ে ব্যাঙ্গালোরে কাজ করছে, হায়দ্রাবাদে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। তাদের যে সরকার সুযোগ করে দিত, তারা কিন্তু এখানে বসে কাজ করতো, এখানকার ছেলেরা উৎসাহ পেত। একটা ছোট উদাহরণ দিয়েও যদি বলি, একজন কাজ করছিল একটা কোম্পানিতে, কেমন কাজ করছে তারা, বলছে আমি নেস্টলে কোম্পানি কাজ করছি। ভাই, নেস্টলে কোম্পানি তুই কী কাজ করছিস? ওরা ওখানে বসে ফিক্স করে দিচ্ছে যে নেস্টলে কোম্পানি কোন প্রোডাক্টটা কোথায় কোন বছর বেশি চলবে, এই কাজটা কোথায় বসে করছে, সমস্ত তথ্য আসছে তাদের কাছে। আর তথ্যগুলো দিয়ে ওরা সেটাকে কম্পিউটারে ফেলে নিয়ে তাদের মতো সফটওয়্যারের মধ্যে এনে নিয়ে কাজ করছে। এই ধরনের একটা উদ্যোগ বামপন্থীরা শেষ সময় আমাদের সরকার চলে আসার একটা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল। সেখানেও অনেক শিক্ষিত যুবকদের কর্মসংস্থান হতে পারে। আর শুধু বড় শিল্প ছাড়াও আপনি জাপানকে দেখবেন, চীনকে দেখবেন, যে সেখানে গ্রাম থেকে গ্রামে ওরা বিভিন্ন রকম ইলেকট্রনিক্সের মাঝারি শিল্প জোর দিয়ে ওরা কিন্তু অনেক উন্নয়ন করেছে। এইগুলো নিয়ে সরকারের ভাবনা নেই, কেন্দ্রের সরকারও ভাবনা নেই, রাজ্যের সরকারও ভাবনা নেই। আমাদের মতন পিছিয়ে পড়া জেলার জন্য এই ধরনের উদ্যোগ, আরও পলিটেকনিক, আরও ITI, ইঞ্জিনিয়ারিং কলেজ, নতুন নতুন যেগুলো স্টিম আছে সেগুলোকে নিয়ে আসা। 86 সালে ওখানে পলিটেকনিকটা হয়েছে, এখনও 3টে মাত্র স্টিম। একটা যদি আপনি IT সেক্টরে ভর্তি করতে হয়, আমাদের জেলা বোধহয় ইটাহারে যেতে হবে। রায়গঞ্জে এখানে 500-র উপরে স্ট্রিম আছে ITI। যতখানি জায়গায় রায়গঞ্জে পলিটেকনিক আছে, সেখানে একদম ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পারত। জানেন তো, প্রযুক্তি আগিয়ে চলছে, AI তার শিক্ষা হচ্ছে, AI কন্ট্রোল করে AI শিক্ষা আমাদের সেই পলিটেকনিক কলেজ থেকে হতে পারে। বিভিন্ন স্ট্রিম আছে, সেগুলো হচ্ছে না রায়গঞ্জে। তাহলে সেগুলো চেষ্টা করা আমাদের একটা মূল লক্ষ্য থাকবে, যে এখানে বসে সেই শিক্ষা নিয়ে এখানকার লোকরা যেন কর্মসংস্থান পায়, আমাদের একটা চেষ্টা থাকবে। রায়গঞ্জ শহরের মানুষের একটা বড় সমস্যা রাস্তাঘাটের সমস্যা এবং যানজট। দীর্ঘদিন ভোটের আগে প্রত্যেক রাজনৈতিক দল প্রচার করে যানজট নিরসনের উদ্যোগ নেবে, কিন্তু ভোট ফেরাতেই মিটে যেতেই সেই সমস্ত একেবারে বুদবুদ হয়ে চলে যায়।
আপনার নির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে ভোটে জেতার পর এই যে রায়গঞ্জ শহরের যানজট, সংকীর্ণ রাস্তা, কোনো নির্দিষ্ট পরিকল্পনা? দেখুন, যানজট নিয়ে আমরা এর আগেও প্রশাসনের কাছে গেছি। বিশেষ করে আপনারা জানেন যে যানজট নিয়ে আমরা টোটোকে দায়ী করছিলাম, আমাদের এখানকার মিউনিসিপ্যালিটি, এখানকার ইসের মানে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন অফিস থেকে। আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে বিভিন্ন রকম পরিকল্পনা, বিকল্প কিছু রাস্তার কথা বলেছিলাম। টোটো প্রতিদিন আরও বিক্রি হচ্ছে, এই জায়গায় নিয়ন্ত্রণের কথা বলেছিলাম। টোটো নির্দিষ্ট রুটের কথা চলাচলে করতে। আমাদের যে ফুটপাথগুলো আছে দখল হয়ে আছে, ফুটপাথকে দখলমুক্ত করার কথা বলছিলাম। যে আর নিয়ন্ত্রিত চলাফেরা করতে পারলে, তার জন্য নজরদারি থাকতে পারলে রায়গঞ্জের কিছু কিছু জায়গায় টোটো জোন, এই বাজারগুলো আপনি দেখতে পাবেন। এই সামনে পাশে মল আছে, মলের সামনে মাঝ রাস্তা অবধি গিয়ে মোটরসাইকেল দাঁড়িয়ে থাকছে, যানজট হচ্ছে। সকালবেলার মোহনভটি বাজারে গিয়ে দেখবেন যে সমস্ত গ্রাম থেকে ওখানে পাইকারি সবজি নিয়ে আসে। একটা পরিকল্পনা করে বাজারকে যদি ঠিকভাবে করা যায়, তাহলে গ্রামের লোক এসে বিক্রিও করতে পারবে, যানজট হবে না। তাহলে সরকারে যারা আছে বা মিউনিসিপ্যালিটি যারা আছে, লোকাল প্রশাসন যারা আছে, তাদের কিন্তু যে দৃষ্টিভঙ্গি অভাব, পরিকল্পনা অভাব বলেই যানজট হচ্ছে বলে আমরা মনে করি। সঠিক পরিকল্পনা নিলে পরে তাহলে রায়গঞ্জ যানজট মুক্ত হতে পারে, এটা আমরা বিশ্বাস করি। সেই চেষ্টাটা করবেন? আমরা অবশ্যই সেই চেষ্টার দিকে থাকবো। মানে এই যে নাগরিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে রায়গঞ্জে কতটা মানে নাগরিক পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছেন? ধরুন বাড়ি বাড়ি পানীয় জল বলুন, নিকাশি নালা সংস্করণ বলুন, বৃষ্টিতে রাস্তায় জল জমা বলুন, আবর্জনা নিষ্কাশন বলুন, কতটা ফিল করছেন যে মানে মানুষ সমস্যা? রায়গঞ্জের সবচেয়ে বড় বিষয় হলো, আপনারা জানেন যে রায়গঞ্জের মিউনিসিপ্যালিটি নির্বাচন হচ্ছে না। সরকারি কিছু নিয়মেই মিউনিসিপ্যালিটি নির্বাচন না হলে পরে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কিছু অনুমোদন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেই টাকার সংখ্যাটা প্রায় 100 কোটির কাছাকাছি চলে গেছে। তাহলে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি দেখবেন বেতন দিতে পারছে না, আবর্জনা তুলতে পারছে না, পরিকল্পনা গ্রহণ করতে পারছে না। আমি তো সবার আগে দায়ী করবো রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি নির্বাচন করে দেয়া। রায়গঞ্জের শহরে মানুষ নাগরিক পরিষেবা পেতে পারে, তাহলে আবার নির্বাচিত একটা মিউনিসিপ্যালিটি, নির্বাচিত প্রতিনিধিরা যাক, তারা তাদের এলাকার বিষয় নিয়ে আলোচনা করুক, তাহলে নাগরিক পরিষেবা হতে পারে। যে একজন বসে তার মতন করে ভাবছে, তার একটা চোখ দিয়ে দেখছে আর অনেকগুলো চোখ দিয়ে দেখার যে আমাদের একটা জায়গা আছে, তাহলে কিন্তু রায়গঞ্জ আবার একটা পরিষেবা পাওয়ার জায়গায় আসতে পারে। আমরা যদি কোনোভাবে আবার আসি, তাহলে প্রথম লক্ষ্যই হবে রায়গঞ্জের মিউনিসিপ্যালিটি নির্বাচন করা, রায়গঞ্জের মানুষের কাছে নাগরিক পরিষেবা পৌঁছে দেয়া। স্বাস্থ্যক্ষেত্রের শাসক দলের যেটা দাবি যে একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, রায়গঞ্জ হয়েছে, সিটি স্ক্যান তৈরি করেছে, ডায়ালিসিস হচ্ছে, গ্রামগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রের আধুনিক মানোন্নয়ন হচ্ছে, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে একাধিক মানে একটু জটিল সমস্যা হলে মানুষকে শিলিগুড়ি বা কলকাতায় যেতে হচ্ছে। বিশেষ করে গ্রামের মানুষ তো আরো অসহায় অবস্থার মধ্যে কাটবে। এই ক্ষেত্রে পরিকল্পনা কিছু রয়েছে আপনাদের? আমি আগেও বলছিলাম, ধরুন একটা দেখানোর জন্য সরকারটা চলছে, আর কিছু ঠিকাদারকে পয়সা পাই দেওয়ার জন্য সরকারটা চলছে। রায়গঞ্জে অনেক বড় বিল্ডিং হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু আপনারা গেলে দেখতে হবে কতজন পার্মানেন্ট ওখানে ডাক্তার আছেন, কতগুলো ডিপার্টমেন্ট ওখানে আছে, যে ওখানে ডিপার্টমেন্টগুলোই নেই, সরকারিভাবেই পার্মানেন্ট ডাক্তার নেই। শুধু বিল্ডিংটা দেখিয়ে এরা মানুষের মন জয় করতে চাইছে। তাহলে সরকার যদি স্বাস্থ্য পরিষেবা দিতে হয়, তাহলে এখানে যারা মেডিকেলও পড়তে আছে তাদের জন্য আমাদের ভাবনা চিন্তা, যে তারা পড়ছে, তারা নিউরোলজি পাচ্ছে না, তারা কার্ডিওলজি কিছু পাচ্ছে না, তারা শিখতে পারছে না, বা আমাদের এখানে সাধারণ রোগী গেলে পরেও তাদের সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হচ্ছে। তাহলে এই জায়গায় সরকারের নজরদারি দরকার। সরকারের নজরে কে নিয়ে আসবে? সরকারের নজরে নিয়ে আসার মূল দায়িত্ব এলাকার বিধায়কের। তাহলে এলাকার বিধায়ককে এটা বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে। আমরাও তো এই প্রশ্ন করছি, আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা যে বিধানসভায় সেই মন্ত্রীদের কাছে এইটা নিয়ে যাব, সেখানে না মানলে মানুষকে সঙ্গে নিয়ে যাব, মানুষের মতামত নিয়ে যাব, মানুষকে সংঘবদ্ধ করব, করে নিয়ে এই দাবি আমরা আদায় করব, রায়গঞ্জের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করব। আপনি সংস্কৃতি চেতনার বিকাশের জন্য কাজ করবার ইচ্ছা রয়েছে বললেন। রায়গঞ্জের একমাত্র সরকারি যে ভবনটা ছিল রবীন্দ্র ভবন, সেটা মানে এটা দুর্ভাগ্যই বলুন আর অন্য কিছুই দিয়ে ব্যাখ্যা করুন না, কারণ সেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে। ফলে রবীন্দ্র জয়ন্তীর দিনও রবীন্দ্র ভবনে অনুষ্ঠান না হয়ে বাইরে করতে হচ্ছে। এটা এই সমস্ত বিষয়ে কিছু ভাববেন? দেখুন, রবীন্দ্র ভবন এখন গিয়ে দেখবেন যে
এই যে পুনর্নির্মাণ কিছু হলো আবার গিয়ে ভেঙে পড়ছে। রবীন্দ্র ভবন মূলত ধরুন এখন একটা নির্দিষ্ট সরকারি দলের দু একটা অনুষ্ঠান ছাড়া আর কিছুর জন্য খোলে না। রায়গঞ্জের নাট্য ব্যক্তিত্ব অনেক ছিলেন, রায়গঞ্জের সাংস্কৃতিক জগতে বহু লোক ছিল, রায়গঞ্জে ছন্দম বা অন্য অন্য নাট্য গোষ্ঠীগুলো ছিল, যে তারা আমাদের প্রথম দাবি থাকবে যে রবীন্দ্র ভবন রায়গঞ্জের যে আছে রবীন্দ্র ভবনকে দেখবেন, ওদের রবীন্দ্র ভবন যে ডেভেলপমেন্টও করেছে যেটা, সেখানে নাটক করার উপযুক্ত পরিবেশ করে। রায়গঞ্জে অনেক নাট্যপ্রেমী ব্যক্তিত্ব আছে, যে রবীন্দ্র ভবনকে এমনভাবে গড়ে তুলতে আমরা চাইছি যে ওখানে রায়গঞ্জে আবার সেই নাট্য ফিরে আসুক, তার লাইটিংয়ের সেই ব্যবস্থা নেই, নাটক ওখানে উপস্থাপনের জায়গা নেই। রায়গঞ্জের মানুষের জন্য রবীন্দ্র ভবন খুলে দেওয়া হোক, এটা আমাদের প্রধান দাবির মধ্যে আছে, আপনারা এমনিতেও জেনেছেন। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি, সময় প্রায় শেষের দিকে। সাধারণ মানুষের কাছে ভোট নিয়ে আপনি প্রার্থনা করছেন, কিন্তু অনেকেই জানেন না যে রাজনীতিতে আপনি কিভাবে এলেন, রাজনীতির যোগসূত্রটা কিভাবে ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হলেন, বিশেষ করে বামপন্থী রাজনীতির সঙ্গে খুব সংক্ষেপে জানতে চাই। দেখুন, আমি একদম যখন ছোট তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, বা আমার বাড়িতে সোভিয়েত দেশ, সোভিয়েত ইউনিয়ন বলে কিছু পত্রিকা বই ছিল, তো ওই বইগুলো দেখে আর আমাদের অবস্থা দেখে আমি কিন্তু তখন একটা চিন্তা ভাবনা, তখন শুনলাম এটা কমিউনিস্ট কান্ট্রি এমন হতে পারে। ছাত্র জীবনেই আমার কিছু শিক্ষক ছিলেন যারা কমিউনিস্ট দেশ কেমন হয় তারা শিখিয়েছে। ছাত্র জীবন থেকেই আমি কিন্তু কমিউনিস্ট মতাদর্শে ভীষণভাবে বিশ্বাস করি। পরবর্তীতে ধরুন গ্রামে, আমি শহর থেকে গ্রামে চলে যাই, সাধারণ মানুষের যেভাবে জীবনযাপন, তারপরে আমাদের সরকারের পরিবর্তন, আস্তে আস্তে গ্রামে স্কুল কলেজগুলো নির্মাণ, এই যে পরিবর্তন দেখেছি, দেখে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কাজ করার এই যে দীর্ঘ অভিজ্ঞতা, সরকার যখন এসছে আমি একদম স্কুল জীবনে, তখন আমাদের সোভিয়েত ইউনিয়নের উদাহরণ আমার মনের মধ্যে গেঁথেছিল। পরবর্তী ছাত্র জীবনে এসএফআইয়ের সঙ্গে, পরবর্তীতে যুব সংগঠনে আমি দীর্ঘদিন কাজ করেছি। আপনারা জেনে থাকবেন যে আমি খেলার মাঠে অনেকদিন ছিলাম, যে খেলার মাঠ একটা এমন জায়গা যেখানে কিন্তু মানুষের অনেক আপন করে তোলে। একদম বামপন্থী চিন্তা ভাবনা ঠিক থাকলে তাহলেই টিম ওয়ার্ক ঠিক হয়। খেলার মাঠে কিন্তু আমরা সবাই যদি একভাবে না ভাবে, খেলাটা যেমন হয় না। আমরা বামপন্থীরা যে কাজ করি সবাইকে সঙ্গে নিয়ে ওইভাবে একটা খেলার মাঠের মতন করে 11 জনের টিম, 11 জনই খেলছে, এখানে সাধারণ মানুষের টিম, আমাদের গরিব মানুষের টিম, এইভাবে খেলবো, এই আদর্শ নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। কোনোদিন মনে হয় নাই যে মানে এই যে বামপন্থী ধীরে ধীরে ক্ষমতা থেকে চলে গেল, অনেক নেতা, অনেক কর্মী সমর্থক দল চেঞ্জ করে শাসক দলে গেল, একটা বাড়তি পাওয়ার থাকে, অনেক কিছু পাওয়া যায়, কোনোদিন ইচ্ছে জাগেনি মনের মধ্যে? দেখুন, আমি একসময় প্রধান ছিলাম, সেই সময় তখনও বামপন্থী সরকার আছে, সেই সময় আমার কাছে আবার অনার্স টেনে ছিল, প্রধান থেকে চেয়ার দেবো, অনেক বড় চেয়ার দেবো অফার এসছে। কিন্তু মানুষের সঙ্গে কাজ করার যে আনন্দ, একটা মানুষের জন্য কাজ করার যে অভিজ্ঞতা, তার যে সুখ, ধরুন আমি ব্যবসাক্রম ছেড়ে দিয়ে মানুষের সঙ্গে কাটিয়েছি, ব্যবসায় ছোট করে নিয়ে, যে সেই জায়গা কম করে নিয়ে মানুষের সঙ্গে কাটানোর, মানুষের কাজ করার যে অভিজ্ঞতা আমার, সেটা আমাকে সবসময় প্রেরণা দেয়। আমি সেই জন্যই এখন মানুষের সঙ্গে কাজ করতে। সংক্ষেপে আর দুটো প্রশ্ন, হাতে সময় একদম নেই। সিঙ্গুরে যে আন্দোলন ছিল, সেই আন্দোলন পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের, পট পরিবর্তনের প্রধান কারিগর ছিল। আপনি ভোট প্রচারে ন্যানো গাড়ি করে প্রচার করছেন, এটা কি কোনো প্রতীকী? না, সে প্রতীকী এই প্রচার না। ন্যানো গাড়ি নিয়ে আমি 2011 সালে সরকার পড়ে গেছে, 12 সালে ন্যানো গাড়ি, আমি ন্যানো গাড়ি নিয়ে এখনও ঘুরছি এই আশায় যে আবার বামফ্রন্ট সরকার ফিরে আসবে, আবার গাড়ি কারখানা হবে, অনেক কলকারখানা হবে, আমাদের মানুষ কাজ পাবে, এই আশা নিয়ে আমি ন্যানো গাড়ি চাপছি যে বামফ্রন্ট আবার ঘুরবে, এই বিশ্বাস নিয়ে। শেষ প্রশ্ন আপনার কাছে, রায়গঞ্জ বিধানসভার সাধারণ মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সিপিআইএম প্রার্থী হিসাবে তাদের প্রতি কি বার্তা দিতে চাইছেন? সাধারণ মানুষের কাছে আমার যে বার্তা, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা এমন ব্যবস্থা আনতে চলেছি যে যেখানে সাধারণ ছেলেমেয়েরা খুব ভালো উন্নত মানের শিক্ষা পাবে। আমাদের ভারতবর্ষে অনেকগুলো স্টেটে আছে, তাদের যেতে হবে না প্রাইভেট স্কুলে, একদম গ্রামীণ যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখানে উন্নত ব্যবস্থা করা হবে। রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ আমাদের ইউনিভার্সিটি বিল্ডিং হয়ে আছে, পুরনো বিল্ডিংয়ে ইউনিভার্সিটি চলছে। রায়গঞ্জের অনেকে রিপোর্ট কার্ড দেন, আপনি তাদের একবার প্রশ্ন করে দেখবেন যে কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলে বিদ্যাচক্র কর্নেশনের মতন স্কুলে মানুষ যেতে চাইছে না,
রায়গঞ্জ ইউনিভার্সিটি কত সিট ছিল, কত স্টুডেন্ট ভর্তি হয়েছে, এই ব্যবস্থার পরিবর্তন আমাদের, বিশ্বাস করুন। আমরা একটা সুন্দর রায়গঞ্জ, সুস্থ রায়গঞ্জ, শিক্ষিত রায়গঞ্জ, সাধারণ মানুষের কর্মসংস্থান পাবে, মানুষ কাজ করবে। আমরা ভাতা না, আমরা কর্মসংস্থান দিতে, চাকরি দিতে চাইছি, আমরা ভাতা দিতে চাইছি না। মানুষ নিজের কাজ করবে, রোজগার করবে, একটা উন্নত জায়গায়, উন্নত থেকে উন্নত জায়গায় রায়গঞ্জকে নিয়ে যাব, এই আশা করছি। আপনারা সমর্থন করবেন, এই আশা করছি। অসংখ্য ধন্যবাদ জীবনানন্দ বাবু। আমরা এতক্ষণ কথা বললাম রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জীবনানন্দ সিংহের সঙ্গে। তিনি বিশ্বাস করেন যে ফেরাতে হাল এবার লাল, এই স্লোগান তো এবার সিপিআইএম বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লিখছে। তবে এই দেওয়াল লিখন আগামী দিনে কতটা সত্যে পরিণত হবে, বা জীবনানন্দ বাবু এবং তার দলের কর্মী সমর্থকেরা যে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছেন, যে আবার একটা পরিবর্তনের ডাক, দিন পরিবর্তনের আশায় দিন গুনছেন, এর সবটাই নির্ভর করছে সাধারণ মানুষের হাতে। কারণ প্রতিটি নির্বাচনে শেষ কথা বলে সাধারণ মানুষ, আর তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোটের খাস কথা। নমস্কার, শুভরাত্রি। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.